নমস্কার বন্ধুরা, আজকে বলবো মহানায়ক উত্তম কুমার কিভাবে ছোটি সি মুলাকাত এই ছবিটার জন্য সর্বশান্ত হয়েছিলেন। 1967 সাল তার ছোটি সি মুলাকাত ছবিটি বক্স অফিসে ফ্লপ হওয়ার প্রধান কারণ কী ছিল? বাংলার মহানায়ক উত্তম কুমার চেয়েছিলেন হিন্দি সিনেমার জগতে নিজেকে প্রতিষ্ঠা করতে। সেই প্রতিষ্ঠা করতে গিয়ে তিনি যে ধাক্কা খেয়েছিলেন, যে হিন্দি ছবিটি তিনি প্রথম তৈরি করেছিলেন সেটি হলো ছোটি সি মুলাকাত। এই ছবিটি করতে গিয়ে তিনি প্রবল আর্থিক সংকটে পড়েছিলেন। কেন পড়েছিলেন এবং সেই ছবিটি ফ্লপ হওয়ার পেছনে কী কী কারণ থাকতে পারে এবং ছবিটি ফ্লপ হওয়ার পরে কী ঘটনা ঘটল সেইটাই আজকে বলবো। এই প্রসঙ্গে বলতে গিয়ে প্রখ্যাত পরিচালক সত্যজিৎ রায় পরিচালিত নায়ক ছবিটার কথা বলতে হয়। নায়ক ছবিতে আমরা উত্তম কুমারকে এক অসাধারণ নায়কের চরিত্রে দেখতে পাই, যেখানে তিনি বলেন আই উইল গো টু দ্য টপ অ্যান্ড দ্য টপ অ্যান্ড দ্য টপ। সংলাপটি উত্তম কুমারকে বেশ আত্মবিশ্বাসী করে তুলেছিল এবং তিনি তখন স্থির করেছিলেন যে তিনি তার ড্রিম প্রজেক্ট, স্বপ্নের প্রজেক্ট ছিল অগ্নি পরীক্ষা ছবি, সেই ছবিটির হিন্দি রিমেক করবেন। অগ্নি পরীক্ষা উত্তম কুমার এবং সুচিত্রা সেনের সুপারহিট ছবি। অগ্নি পরীক্ষা ছবিটি তৈরি হয়েছিল আশাপূর্ণা দেবীর বিখ্যাত উপন্যাস অগ্নি পরীক্ষার কাহিনী অবলম্বনে এবং সেই ছবিটি বাংলায় রিলিজ করেছিল 1954 সালে। ছবিটি পরিচালনা করেছিলেন অগ্রদূত। সুচিত্রা সেনের সাথে জুটি করে উত্তম কুমার এই ছবিতে অভিনয় করেছিলেন এবং এই ছবিটি 1954 সালে ব্লকবাস্টার হিট হয়েছিল। স্বাভাবিকভাবেই মহানায়ক ভেবেছিলেন যে ছবিটি বাংলায় ব্লকবাস্টার হিট হয়েছে, যে উপন্যাসটি বাংলায় এত জনপ্রিয়, তাহলে সেই উপন্যাসের ওপর ভিত্তি করে যদি হিন্দিতে তার স্বপ্নের ছবি ছোটি সি মুলাকাত করা যায় তাহলে কেমন হয়। তিনি সেখানে জুটি করে নায়িকা নিয়েছিলেন বৈজয়ন্তীমালাকে, কারণ বৈজয়ন্তীমালা তখন হিন্দিতে অর্থাৎ মুম্বাইয়ের এক জনপ্রিয় অভিনেত্রী। সঙ্গীত পরিচালক হিসেবে নিয়েছিলেন শঙ্কর জয়কিশনকে এবং ছবিটি বাণিজ্যিকভাবে সফল হয়নি, কিন্তু শঙ্করের গান প্রশংসিত হয়েছিল। প্রযোজক উত্তম কুমার একটা জায়গায় ভুল করেছিলেন, তা হচ্ছে পরিচালক নির্বাচনের ক্ষেত্রে। তিনি আলো সরকার নামক এক পরিচালককে পছন্দ করেছিলেন এই ছবিটি পরিচালনা করার জন্য। তার পরিচালনা বেশ দুর্বল ছিল এবং চলচ্চিত্রের গতি খুব ধীর গতি হয়েছিল, যা মুম্বাইয়ে অর্থাৎ তথাকথিত হিন্দি সিনেমা অতটা ধীর গতিতে তখন চলতো না। তার উপরে এই অগ্নি পরীক্ষা কাহিনীটি 1954 সালে বাংলায় জনপ্রিয়তা লাভ করেছিল, কিন্তু 1954 সালের পর 1967 সাল, মানে 13 বছর পরে সেই ছবিটি সেই সমসাময়িক পরিস্থিতি ছিল না। পরিস্থিতি তখন বেশ পরিবর্তন হয়েছে, আধুনিক যুগ শুরু হয়ে গেছে, সেখানে বাল্যবিবাহ ব্যাপারটা আর সেভাবে ছিল না। 60-এর দশকে আমরা বাল্যবিবাহ সেভাবে দেখিনি। তো সেই কারণে একটা সমসাময়িক ঘটনার ওপর ছবি হলে সেটা যতটা চলে, যেটা 1954 অর্থাৎ 50-এর দশকে তবু বা চলেছিল, যেটা 60-এর দশকে এবং শুধু 60-এর দশক না, 60-এর দশকের শেষের দিকে অর্থাৎ 1967 সাল, মানে প্রায় 70-এর দশক আসতে চলেছে, সেখানে এই বাল্যবিবাহ কনসেপ্ট, সেই কনসেপ্ট নিয়ে যে ছবি, সেই ছবি কিন্তু খুব পুরনো ধাঁচের হয়ে গেল এবং এতটাই আবেগঘন, সেইটা তরুণ দর্শকদের কিন্তু টানতে ব্যর্থ হয়েছিল। সেই ক্ষেত্রে চলচ্চিত্রটির কাহিনী বেশ দুর্বল, তার সাথে পরিচালনা দুর্বল।
তার উপরে উত্তম কুমার তখন বাংলার জনপ্রিয় নায়ক, হিন্দি দর্শকরা তাকে চেনে না, তো সেইভাবে তাকে সেভাবে গ্রহণ করতেও পারেনি। বৈজয়ন্তী মালার সাথে উত্তম কুমারের জুটি দর্শকরা সেভাবে পছন্দ করতেও পারল না। প্রসঙ্গত বলে রাখি, এই ছোটি সে মুলাকাত করার 2 বছর আগে পরিচালক মোহন সাইগাল তার ছবি দেবরে অভিনয় করার জন্য উত্তম কুমারকে প্রস্তাব দিয়েছিলেন, কিন্তু তা তিনি সবিনয় প্রত্যাখ্যান করেছিলেন। সেই দেবর ছবিতে পরে সেই চরিত্রে অভিনয় করেছিলেন ধর্মেন্দ্র। এরপর উত্তম কুমার হেমন্ত মুখোপাধ্যায়কেও ফিরিয়ে দিয়েছিলেন তার শর্মিলি ছবিতে অভিনয় করার অফার, যদিও সেই ছবিটি শেষ পর্যন্ত হেমন্তবাবু করে উঠতে পারেননি। এমনকি 1964 সালে রাজ কাপুরের বিখ্যাত ছবি সঙ্গমে অভিনয় করার জন্য ডাক পেয়েছিলেন উত্তম কুমার। চরিত্রটি ছিল, যে চরিত্রটি পরে রাজেন্দ্র কুমার করেন, সেই চরিত্রটি উত্তম কুমারকে অফার করা হয়েছিল, কিন্তু উত্তম কুমার রাজ কাপুরকেও ফিরিয়ে দিয়েছিলেন। তার ফলস্বরূপ সেই রোলটি চলে যায় রাজেন্দ্র কুমারের কাছে এবং আমরা জানি সঙ্গম সুপারহিট হয়েছিল। কেন তিনি এইভাবে প্রত্যাখ্যান করেছিলেন? কারণ যে ভূমিকা, যে চরিত্রগুলো তাকে দেওয়া হয়েছিল, সেই নায়ক মানে বাংলার যিনি মহানায়ক, তার ওই ভূমিকা কিংবা ওই চরিত্রগুলো পছন্দ হয়নি, ঠিক সেই রকম পছন্দ হয়নি, এবং সেই কারণে তিনি হিন্দি সিনেমার যে অফারগুলো ছিল সেগুলোকে প্রত্যাখ্যান করেছিলেন। তিনি হয়তো চেয়েছিলেন যে হিন্দি ছবির জগতে যদি আসতেই হয় তাহলে তিনি একটা বেশ বড়সড়ভাবে আসবেন, এবং সেই কারণে তিনি নিজের প্রযোজিত ছবির মাধ্যমে সেটা করবেন। সেই আত্মবিশ্বাসকে সম্বল করে প্রচুর টাকা বিনিয়োগ করেছিলেন ছোটি সি মুলাকাতের জন্য। এটি তার ড্রিম প্রজেক্ট, স্বপ্নের ছবি ছিল। এই ছবিতে তিনি নায়ক এবং নায়িকা ছিলেন বৈজয়ন্তী মালা, এবং আরও অন্যান্য চরিত্রে ছিলেন শশিকলা, রাজেন্দ্রনাথ প্রমুখ, এবং এরা সবাই খুব তাবড় অভিনেতা অভিনেত্রী, যাদের পারিশ্রমিকটাও অনেক বেশি ছিল। তো স্বাভাবিকভাবে ছোটি সি মুলাকাত করতে গিয়ে উত্তম কুমার ওইভাবে হিসেব করেননি, কেন ওটা তার স্বপ্নের ছবি ছিল, এবং আনকোড়া পরিচালক আলো সরকার যেরকম বলছেন সেরকম তিনিও টাকা দিচ্ছেন। তো এই রকম নামি দামি নায়িকা এবং অন্যান্য চরিত্রাভিনেতাদের জন্য যা পারিশ্রমিক, সেই সব পারিশ্রমিক দেওয়া, প্রত্যেক দিন অতটা মানে রাজকীয় সেট তৈরি করা, এবং কিছু কিছু ক্ষেত্রে যেটা হয়েছিল, অনেক সময় সেট তৈরি করা হয়েছে এবং সেই সেটে অভিনয় হয়নি, সেটটা নষ্ট গেছে, আবার পরের দিন ওই রকম সেট বানাতে হয়েছে। তো সেই ক্ষেত্রে সেট তৈরি করার যে একটা বিপুল খরচা, সেই খরচাটাও কিন্তু চলে এসেছিল। এটা একটা অদ্ভুতভাবে অনেক বেশি টাকা খরচা, যেখানে সেট তৈরি করে কিন্তু সেখানে অভিনেতা অভিনেত্রী আসতে পারেননি, অভিনয় হয়নি, সেটটা নষ্ট, আবার পরের দিন সেই একই পয়সা খরচা করে আবার একটা ওইরকম রাজকীয় সেট তৈরি করা। তো সেই ক্ষেত্রে খরচাটা আস্তে আস্তে বাড়তেই শুরু করেছিল। ছবিতে প্লেব্যাক করেছিলেন মোহাম্মদ রফি, লতা মঙ্গেশকর, আশা ভোঁসলে, সুমন কল্যাণপুর প্রমুখ শিল্পীগণ। গান যদিও খুবই হিট হয়েছিল, কিন্তু এই শিল্পীদেরও তো পারিশ্রমিক অনেক বেশি ছিল। এই প্রসঙ্গে বলা হয় যে তিনি ভুল যেটা করেছিলেন সেটা হলো এই আলো সরকার নামক পরিচালককে দিয়ে এই ছবিটি পরিচালনা করার দায়িত্ব দিয়েছিলেন। বম্বেতে যারা বিখ্যাত ছিলেন, যেমন ঋষিকেশ মুখার্জি, তো এইরকম কোনো পরিচালককে দিয়ে যারা বম্বের দর্শকের মতামতটা বুঝবে, সেই রকম কোনো পরিচালককে দিয়ে করালে হয়তো ছবিটা অন্য রকম হতে পারত। এবার ছবির কাজ চলাকালীন তিনি বোম্বাই কলকাতা করে গেছেন, কারণ কলকাতারও বেশ কিছু ছবি তাঁর হাতে ছিল। নিঃসন্দেহে এটি সাংঘাতিক মানসিক এবং শারীরিক চাপ তাঁর উপরে ছিল। তার উপরে এই ছবিটি যেহেতু তাঁর ড্রিম প্রজেক্ট ছিল, ছবির চিত্রনাট্য থেকে শুরু করে কাস্টিং, গান, সংলাপ, সেট তৈরি, কস্টিউম, এডিটিং, সব কিছুর ওপর তিনি কিন্তু দেখতেন, অন্যের উপর ভরসা না করে নিজেই কিন্তু সব কিছু দেখতেন। তার ফলে এটাও একটা তাঁর উপরে মারাত্মকভাবে মানসিক চাপ ছিল। অনভিজ্ঞ পরিচালকের হাতে পড়ে ছবির বাজেট হয়ে গিয়েছিল বেহিসেবি, যার ফলস্বরূপ উত্তম ছবির কাজ শেষ করা
সময় দেখলেন তার মাথায় বিশাল টাকার দেনা হয়ে গিয়েছে। এইসব চিন্তা তাকে কুরে কুরে খাটছিল। একমাত্র আশা ভরসা ছিল ছবিটির সাফল্য। 1967 সালে কলকাতায় যখন ছবিটি মুক্তি পেল, তখন তিনি বেশ অসুস্থ। এত কঠোর পরিশ্রম করা সত্ত্বেও উত্তমের ড্রিম প্রজেক্ট মুখ থুবড়ে পড়ল বলিউডে। সুপার ডুপার ফ্লপ ছবি রক্ষা পেল অগ্নিপরীক্ষা হিন্দি ভার্সন। পশ্চিমবঙ্গে উত্তম ভক্তদের জন্য ছবিটি বেশ কিছুদিন চললেও কোনোভাবেই বোম্বাই এবং ভারতের অন্যান্য শহরে বাঙালি উত্তম কুমারকে মেনে নিতে পারল না, এবং সেই দিন তিনি উপলব্ধি করেছিলেন যে বম্বের মাটিতে তার পক্ষে দাঁড়িয়ে সেই নায়কের মর্যাদা পাওয়াটা খুবই কঠিন। নিজের কিছু ভুল সিদ্ধান্তের জন্য চরম হতাশায় ডুবে গেলেন ঋণগ্রস্ত উত্তম কুমার। প্রচুর টাকার ঋণ হয়ে গিয়েছিল এবং সেইটাই তার উপরে মারাত্মকভাবে মানসিক চাপ তৈরি করেছিল, যার ফলস্বরূপ তিনি অত্যন্তভাবে বিধ্বস্ত হয়ে গিয়েছিলেন, হৃদরোগে আক্রান্ত হলেন। আমাদের মহানায়ক উত্তম কুমারের হতাশাগ্রস্ত চেহারা দেখে হয়তো মনে মনে উল্লসিত হয়েছিলেন মুম্বাইয়ের বেশ কয়েকজন নামী পরিচালক এবং অভিনেতারা, যারা চাননি উত্তম কুমার মুম্বাইয়ে সুপ্রতিষ্ঠিত হোক। তারা চেয়েছিলেন উত্তম কুমার যেরকম বাংলায় আছেন বাংলায় থাকুন, অর্থাৎ আঞ্চলিক ছবিতেই থাকুন। মুম্বাইয়ের মাটিতে অথবা বলিউডের মাটিতে 1 ইঞ্চি জায়গাও তাকে ছাড়া যাবে না। যাই হোক, হতাশাগ্রস্ত উত্তম কুমার ফিরে এলেন কলকাতায়। প্রচুর টাকার ঋণ তার মাথার উপরে। তখন একটার পর একটা ছবি সই করলেন সেই ঋণের বোঝা থেকে মুক্তি পাওয়ার জন্য। সেই ছবিগুলোতে নানা রকম চরিত্র ছিল, শুধুমাত্র নায়ক নয়, অনেক সময় বেশ পার্শ্ব চরিত্রেও অভিনয় করেছেন। তবে তিনি ছিলেন জাত অভিনেতা। যে কোনো চরিত্রই তিনি অসাধারণভাবে তার অভিনয় দক্ষতার মাধ্যমে ফুটিয়ে তুলতে পারতেন। 1967 সাল বোম্বাই অথবা বলিউড তার কাছে অভিশপ্ত হলেও সেই বছর মুক্তি পেয়েছিল অ্যান্টনি ফিরিঙ্গি জীবন মৃত্যু গৃহদাহ, তারপর সত্যজিৎ রায়ের চিড়িয়াখানা। সেইগুলো কিন্তু সুপারহিট হয়েছিল। তারপর প্রায় 8 বছর উত্তম কুমারকে আর কোনো হিন্দি ছবিতে দেখতে পাওয়া যায়নি। তখন তিনি সম্পূর্ণভাবে মন দিয়েছেন বাংলা ছবিতে। বম্বের এক পরিচালক বাসু ভট্টাচার্য অনেকবার উত্তম কুমারের কাছে অফার নিয়ে গিয়েছিলেন, কিন্তু গল্প পছন্দ না হওয়ার অজুহাতে তিনি বাসু চ্যাটার্জিকে ফিরিয়ে দিয়েছিলেন। এরপর আরেকবার বাসু চ্যাটার্জি উত্তমের কাছে এসেছিলেন অনুভব ছবির অফার নিয়ে, কিন্তু সেখানটাও উত্তমবাবু ফিরিয়ে দিয়েছিলেন। হতাশাগ্রস্ত উত্তম আর বম্বের হিন্দি ছবিতে অভিনয় করতে চাননি। একবার ছোটি সি মুলাকাতের ওই ধাক্কা তার সারা জীবনের এমন ধাক্কা হয়ে গিয়েছিল যে তিনি ভয় পেয়েছিলেন মুম্বাইতে আবার কোনো ছবি অভিনয় করার জন্য। অবশেষে 1974 সালে বোম্বাই থেকে এলেন শক্তি সামন্ত। তিনি সাহিত্যিক শক্তিপদ রাজগুরুর একটি জনপ্রিয় উপন্যাস নয়া বসত এইটার অবলম্বনে বাংলা ও হিন্দি দ্বিভাষিক ছবি করতে চেয়েছিলেন, এবং সেখানে বলেছিলেন উত্তম কুমার হবেন হিরো দুটো ভার্সানে, অর্থাৎ হিন্দি এবং বাংলাতে। এবং সেই ছবিটি ছিল শক্তি সামন্তর প্রথম বাংলা ছবি। ছোটি সি মুলাকাতের ক্ষত তখনও তিনি ভোলেননি এবং তিনি প্রথমে রাজি হননি অভিনয় করার জন্য। শক্তি সামন্ত অনেক বুঝিয়ে উত্তম কুমারের কাছ থেকে ডেট নিয়েছিলেন এবং সেই ছবিটি অবশেষে 1975 সালে মুক্তি পেয়েছিল অমানুষ, যে ছবি যেমন বাংলা তেমন হিন্দি দুটো ভাষাতেই সুপারহিট হয়েছিল। সেই ছবির সাহায্যে উত্তম কুমার আবার বলিউডে প্রতিষ্ঠিত হলেন। কিন্তু ততদিনে আমাদের মহানায়ক উত্তম কুমারের কিছুটা বয়স হয়ে গেছে এবং শক্তি সামন্তের পরবর্তী ছবি, ওটাও ডাবল ভার্সন ছিল, আনন্দ আশ্রম, সেটা মোটামুটি ব্যবসায়িক সাফল্য পেয়েছিল। তারপর আবার একটি ছবি বন্দি, সেটি খুব একটা সাফল্য দেখতে পায়নি। এরপর 1977 সালে গুলজার উত্তম কুমারকে নিয়ে করলেন কিতাব।
তার গানগুলো বেশ জনপ্রিয় হয়েছিল। তারপর আরও কিছু ছবি যেমন দুরিয়ান, নিশান, দেশপ্রেমী, দাবেদার, প্লট নাম্বার 5 এইরকম কিছু ছবি তিনি পেয়েছিলেন। কিন্তু এই ছবিগুলোতে মহানায়কের চরিত্র সেই নায়কোচিত চরিত্র ছিল না। এমনকি দেশপ্রেমী ছবিটিতে তো ছবিটি পুরোটাই অমিতাভময় ছিল। সেখানে উত্তমের একটি রোল ছিল, বা সেখানে উত্তমকে সেভাবে কিন্তু মানে ব্যবহার করা হয়নি। উত্তমের সেই অভিনয় আমরা দেখতে পাইনি, কিংবা সেই রকমভাবে তাকে ব্যবহার করা হয়নি। বলিউডের পরিচালকরা মহানায়ককে কিন্তু সেভাবেই স্বীকৃতি দেয়নি। প্রসঙ্গত উল্লেখ্য, ছোটি সি মুলাকাত ছবিটি রঙিন হয়েছিল। সেই যুগে একটা রঙিন ছবি কিন্তু অনেক বেশি খরচসাধ্য ছিল, এবং তার সাথে বড় বড় লোকেশনে শুটিং করা হয়েছিল। তার জন্যও কিন্তু প্রচুর টাকা খরচ হয়েছিল। মানে সেই সময়টায় অনেক হিন্দি ছবিও কিন্তু সাদা কালো হয়েছে, বাট সেখানটাতে ছোটি সি মুলাকাত রঙিন ছবি করার ফলে সেইখানেও কিন্তু ছবির খরচা অনেক বেশি বেড়ে গিয়েছিল। তিনি নিজের সঞ্চয়ের বড় একটি অংশ এই ছবিতে বিনিয়োগ করেছিলেন, এবং ছবিটি ফ্লপ হওয়ার পর তিনি মারাত্মকভাবে আর্থিক ক্ষতির মুখে পড়েছিলেন, যা তিনি পরে ধীরে ধীরে নানা ছবিতে অভিনয় করে করে সেই ক্ষতিটা কিছুটা হলেও কমিয়েছিলেন। কিন্তু অর্থ চলে গেলে অর্থ ফিরে আসে, কিন্তু মনের শক্তি সেটা চলে গেলে কি ফিরে আসে? আর ছবিটি প্রচার প্রসারও যথেষ্ট শক্তিশালী ছিল না, তাই হিন্দি দর্শকদের মধ্যেও সেই রকম একটা আগ্রহ তৈরি করতে পারেনি। হিন্দি ছবিতে সেই সময় অ্যাকশন চলছিল। বাংলা ছবির আবেগময় ও সংযত অভিনয় ধারা হিন্দি ছবির দর্শকদের কাছে গ্রহণযোগ্য ছিল না। এছাড়াও নায়িকা বৈজয়ন্তী মালারও একটি ভূমিকা ছিল। শোনা যায় তিনি তখন খুব ব্যস্ত অভিনেত্রী, ব্যস্ত নায়িকা। তার প্রচুর জায়গায় ছবি, এবং সেখানে একটা শিডিউল ডেট, সেই নিয়েও একটা সমস্যা হয়েছে। তার জন্য অনেক সময় শুটিং পিছিয়ে গেছে, এবং তার ফলে ছবিটি সম্পূর্ণ করতে অনেক বেশি সময় লেগেছিল। সেটার জন্যও কিন্তু ছবিটির খরচ অনেকটা বেড়ে গিয়েছিল। এই ছবির ব্যর্থতার ফলে উত্তম কুমারের হিন্দি সিনেমায় সুযোগ একদম কমে যায়। তিনি আবার বাংলায় ফিরে আসেন এবং বাংলা চলচ্চিত্রে মনোনিবেশ করেছিলেন। এই ব্যর্থতাটা খুব বড় ছিল, কিন্তু তবুও তিনি বাংলা সিনেমায় আবার অসাধারণ সাফল্য পান। তার পরবর্তী অনেক বাংলা ছবি জনপ্রিয় হয়, এবং তিনি মহানায়ক হিসেবে নিজের অবস্থান ধরে রাখেন। এইরকম কঠিন সময় যে কোনো তারকার জীবনেই আসে। সেই রকম উত্তম কুমারের জীবনেও এই রকম একটা মারাত্মক কঠিন সময় এসেছিল, যে সময়টা তিনি কিন্তু অতিক্রম করেছিলেন। তিনি নিজের প্রতিভা ও পরিশ্রম দিয়ে সেই ব্যর্থতাকে অতিক্রম করে আবার বাংলা চলচ্চিত্রের মহানায়ক হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করেছিলেন। একটা ছবির অসফলতা তাকে যদিও মানসিকভাবে বড় ধাক্কা দিয়েছিল, শারীরিকভাবেও তিনি বিরাট ধাক্কা পেয়েছিলেন, কিন্তু সেগুলোকেও তিনি অতিক্রম করতে সার্থক হয়েছিলেন। তার অভিনয় দক্ষতার মাধ্যমে তিনি আবার বাংলার বুকে মহানায়ক হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিলেন। প্রচুর হিট ছবি বাঙালি দর্শককে উপহার দিয়েছেন। তাই দর্শকের কাছে একটা ছোটি সি মুলাকাত হিট হলো না তাতে কিছু যায় আসে না। আসল হচ্ছে মহানায়ক উত্তম কুমারের অন্যান্য ছবি, যে ছবিতে অভিনয় কাকে বলে তিনি দেখিয়ে দিয়ে গেছেন। অসাধারণ অভিনয় দক্ষতার জন্য তিনি বাঙালি দর্শকের মনে চিরকাল বিরাজ করবেন।